ল্যামডার ওই ফার্স্ট অর্ডার পাওয়ারটাকে যদি আমরা ইকুয়েট করি তাহলে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম সামথিং লাইক দিস, en0 অ্যান্ড psi-n1 প্লাস en1 অফ psi-n0। ঠিক তো? এটা আমরা ফার্স্ট অর্ডারের ল্যামডার পাওয়ারটাকে আমরা ইকুয়েট করে আমরা এই জিনিসটা পেয়েছিলাম। ঠিক তো? আচ্ছা, নেক্সট আমরা এবার কী করেছিলাম না, psi-n1গুলোকে একদিকে নিয়ে এসেছিলাম। সো এটা করার পর আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে h0 মাইনাস en0 দ্যাট psi-n1 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ h প্রাইম psi-n0 প্লাস en1 sin0। এখন তোমাদের লিখবার কোনো দরকার নেই, কারণ এগুলো তোমাদের অলরেডি করানো আছে। আচ্ছা, এবার আমাদের উদ্দেশ্যটা কী ছিল না, এখানে আমরা জানি যে en1টা 0, কারণ আমরা en1টা হচ্ছে ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন, এবং আমরা অলরেডি দেখেছি যে তোমার হাইড্রোজেন অ্যাটমের জন্য ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশনটা en1টা আমাদের 0 হয়ে থাকে। তো এই টার্মটাকে আমি জাস্ট বাদ দিয়ে দিয়েছি, এবং করার পরে আমাদের h0 মাইনাস en0 psi-n1 ইকুয়াল টু মাইনাস h প্রাইম অফ psi-n0। ফার্স্টে গল্পটাকে বোঝবার চেষ্টা করো। তাহলে প্রথম কথাটা হচ্ছে যে আমাকে এখান থেকে এই ইকুয়েশনটা থেকে আমরা এইচ প্রাইমের ভ্যালুটা বসিয়ে দিয়েছিলাম, যেখানে এইচ প্রাইমটা আমাদের ছিল, ফার্স্টে পুরো গল্পটা শোনো আগে, ওটা ছিল আমাদের ই ইন্টু আর কস থিটা। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি h0 মাইনাস en0 ইন্টু psi-n1 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ই ইন্টু আর কস থিটা অ্যান্ড psi-n0। ঠিক আছে, বুঝতে পারছো? এখান থেকে আমাদেরকে বের করতে হবে psi-n1টা বের করতে হবে। psi-n1টা বের করার জন্য আমি এত ইনসিস্ট কেন করছি? psi-n1টা আমাকে বের করতে হবে। উই নিড টু ইভ্যালুয়েট দিস থিং, উই নিড টু ইভ্যালুয়েট psi-n1। psi-n1টা ইভ্যালুয়েট আমাকে কেন করতে হবে ফার্স্টে এটা বোঝো। আমি এত psi-n1টাকে নিয়ে আমি এত বেশি মাথা ঘামাচ্ছি কেন? তার কারণটা হচ্ছে psi-n1টা তুমি যদি না জানো তোমার সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশনও বেরোবে না। তার কারণটা হচ্ছে তুমি জানো যে আমাদের সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশনটা হয়ে থাকে কি না, psi-n0 অফ h প্রাইম অফ psi-n1। সুতরাং বুঝতে পারছো, সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশন আমাকে করার জন্য আমার psi-n0 তো আমার জানা আছে, কারণ এটা তো জাস্ট একটা রেডিয়াল ফাংশন। আমরা জানি যে psi-n0-র ভ্যালু হয়ে থাকে 1/√π a0 কিউব e টু দি পাওয়ার মাইনাস r/a0। h প্রাইম আমার কাছে নোন আছে, হুইচ ইজ ই ইন্টু আর কস থিটা। যেটা নোন নেই ওটা হচ্ছে psi-n1টা আমার কাছে নোন নেই। সুতরাং psi-n1টা আমাকে যে করে হোক বের করতে হবে। তো psi-n1টা যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা এখানে একটা আনসাজ, আচ্ছা আনসাজ মানে বোঝো, আনসাজ ANSAT মানে অ্যাপ্রক্সিমেশন। আনসাজ আমরা একটা আনসাজ করে নিলাম, যে আনসাজটা এটাই যে আমরা দেখতে পাচ্ছি যে psi-n1-এর একটা অ্যাপ্রক্সিমেট চেহারা আমরা ধরে নিলাম। psi-n0-এর মধ্যে শুধুমাত্র রেডিয়াল ডিপেন্ডেন্স আছে, কারণ psi-n0টা হচ্ছে দিস থিং, এবং এর সঙ্গে একটা কস থিটা আছে। তার মানে আমাদের যে psi-n1-এর যে ওয়েভ ফাংশনটা হবে সেই ওয়েভ ফাংশনটা খুব একটা কিছু কমপ্লিকেটেড হবে না, জাস্ট আমাদেরকে এই ডিপেন্ডেন্সটা তার সঙ্গে একটা কস থিটার ডিপেন্ডেন্স রাখতে হবে। তো সেই কারণের জন্যই আমি আগে ক্লাসে psi-n1টাকে দেখো ডিফাইন করেছিলাম এইভাবে, সেটা হচ্ছে তোমাদের ই টু দি পাওয়ার মাইনাস r/a0 দ্যাট মাস্ট বি দেয়ার। psi-n1-এর মধ্যে একটা ই টু দি পাওয়ার মাইনাস r/a0 থাকতেই হবে, কারণ psi-n0-র মধ্যে আমাদের রয়েছে। দেখো আমাকে তো psi-n0টা আমার এপাশের যে ওয়েভ ফাংশনটা হতে পারে সেই ওয়েভ ফাংশনটাকে তো দেখে আমাকে psi-n1টাকে বানাতে হবে, তাই তো? এপাশে আমাকে কী আছে, psi-n0-র মধ্যে একটা ই টু দি পাওয়ার মাইনাস r/a0 আছে, তার সঙ্গে এই সমস্ত ফ্যাক্টরসগুলো আছে, এগুলো খুব কিছু ইম্পর্টেন্ট কিছু নয়। এখানে একটা কস থিটা আছে, সুতরাং আর এখানে একটা আর ডিপেন্ডেন্স আছে। সুতরাং আমাকে অ্যাকর্ডিংলি সেভ করে করতে হবে। সুতরাং তার সঙ্গে একটা কস থিটা থাকবে, দ্যাট মাল্টিপ্লাই বাই কস থিটা সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা, যেখানে আলফাটার রেসপেক্টে আমরা একটা পলিনোমিয়াল ফর্ম করবো, যে পলিনোমিয়ালটা কিন্তু খুব একটা কিছু কমপ্লিকেটেড হবে না। আমি আগে ক্লাসে দেখেছিলাম যে আমরা এই পলিনোমিয়ালটার মধ্যে শুধুমাত্র C1 অ্যান্ড C2কে আমি শুধুমাত্র রাখবো। এবার C1 এবং C2কে আমি কেন রাখবো আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। এবার তারপরে তাহলে আমি বলতে পারি যে এর মধ্যে একটা আর ডিপেন্ডেন্স রয়েছে, এই যে এক্সপোনেনশিয়াল মাইনাস r/a0 এর মধ্যে একটা আর ডিপেন্ডেন্স আছে, সি আলফা আর টু দি পাওয়ার আলফা এর মধ্যে আরেকটা আর ডিপেন্ডেন্স রয়েছে। তাহলে আমি কমপ্লিট ওয়েভ ফাংশনকে বলতে পারি সাম ফাংশন অফ আর দ্যাট মাল্টিপ্লাইড বাই কস থিটা। তাহলে psi-n1টাকে আমরা এই এফআরের এক্স্যাক্ট ফর্মটাকে আমাকে জানতে হবে। এফআরের ফর্মটা যদি আমি না জানি তাহলে আমাদের psi-n1টা বেরোবে না। তাহলে আমাদের এখন কাজটা হচ্ছে psi-n1টা বের করা, এবং psi-n1টা বের করার জন্য আমাদের এখন কাজটা হচ্ছে এফ অফ আরটাকে বের করা। তাহলে আমরা কিচ্ছু করিনি, সিম্পলি এই psi-n1 ইকুয়াল টু এফ আর কস থিটা এর যে করেসপন্ডিং ওয়েভ ফাংশনটাকে আমরা সিম্পলি পুট করে দিয়েছি এই ইকুয়েশনটার মধ্যে। এবং এই ইকুয়েশনটার মধ্যে আমি দেখতে পাচ্ছি h0-র মধ্যে আমাদের রয়েছে
এইচ জিরোর মধ্যে আমাদের একটা রয়েছে মাইনাস এইচ কাট এ স্কোয়ার বাই টোয়াইস এম গ্র্যাড এ স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই আর। এবার আমরা যদি এই গ্র্যাড স্কোয়ারটাকে যদি আমরা এক্সপানশন করি তাহলে চলে আসবে মাইনাস এইচ কাট এ স্কোয়ার বাই টোয়াইস এম গ্র্যাডিয়েন্ট অফ আর স্কোয়ার প্লাস গ্র্যাডিয়েন্ট অফ থিটা স্কোয়ার। কারণ ইন এনি কেস তোমার এখানে মানে গ্র্যাডিয়েন্ট অফ ফাই ডিপেন্ডেন্স তোমার নেই, কারণ আমার করে লাভ হবে না। তার কারণটা হচ্ছে আমাদের অরিজিনাল যে ওয়েভ ফাংশনটা সাইন ওয়ান তার মধ্যে কোনো রকমের ফাই ডিপেন্ডেন্স নেই। সাইন ওয়ানটার মধ্যে কোনো ধরনের ফাই ডিপেন্ডেন্স, সাইন ওয়ানটার মধ্যে অনলি থিটা ডিপেন্ডেন্স রয়েছে। তাহলে আমরা যখন এই গ্র্যাড স্কোয়ারটাকে যখন আমরা এক্সপানশন করব তখন শুধুমাত্র আমরা গ্র্যাড আর স্কোয়ার প্লাস গ্র্যাড থিটা মানে থিটা স্কোয়ার করব, কারণ গ্র্যাড ফাই স্কোয়ার করে আমার ইন এনি কেস কোনো লাভ হবে না, কারণ গ্র্যাড ফাই স্কোয়ারে কোনো ফাংশনই নেই। ঠিক আছে, সুতরাং এইভাবে করলাম অ্যান্ড দ্যাট মাইনাস ই স্কোয়ার বাই আর। এবার এই পুরো জিনিসটাকে আমি অপারেট করে দেবো এখানে এইচ জিরো জায়গাতে, আমরা এখানে বসিয়ে দেবো এই জিনিসটা, এবং গ্র্যাড আর স্কোয়ারের জায়গাতে আমরা লিখবো সেই বিখ্যাত যে ফর্মটা, দ্যাট ইজ 1/r স্কোয়ার ডেল ডেল অফ আর, আর স্কোয়ার আর ডেল ডেল আর, অ্যান্ড গ্র্যাড থিটা স্কোয়ার ইকুয়াল টু 1/r স্কোয়ার সাইন থিটা ডেল ডেল থিটা অফ সাইন থিটা ডেল ডেল থিটা। সো সিম্পলি আমরা এখানে বসিয়ে দেবো এইচ জিরোর জায়গাতে ওই জিনিসটা। ইএন জিরোটা হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট দ্যাট মাল্টিপ্লাই বাই সাইন ওয়ান। সাইন ওয়ানটাকে আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিয়েছি এফ অফ আর কস থিটা, এবং সেটাকে আমরা যদি দেখি সলভ করার পরে আমাদের যে ইকুয়েশনটা এসেছিলো লাস্ট ক্লাসে, তোমরা দেখো ইকুয়েশনটা এসেছিল সামথিং লাইক দিস। করার পরে আমরা যেটা পেয়েছিলাম ওটা এসেছিল আমাদের এফ অফ কী হলো এফ অফ ডবল প্রাইম অফ আর। সবাই চেক করবে, লিখবার দরকার নেই, জাস্ট চেক করো। 2f প্রাইম আর বাই আর মাইনাস 2f অফ আর বাই আর স্কোয়ার প্লাস 2m বাই এইচ কাট স্কোয়ার। এই ডান দিকে বাঁ দিকে এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম দিয়ে মাল্টিপ্লাই করার পরে অ্যান্ড দেন আমাকে জাস্ট চেক করে বলো যে এটাই এসেছিলো কিনা। ই স্কোয়ার বাই আর এফ অফ আর অ্যান্ড দেন প্লাস 2m বাই এইচ কাট স্কোয়ার অ্যান্ড দেন ই এন অফ 0 অ্যান্ড দেন এফ অফ আর is equals to 2m by h cut square and then EER exponential of r by a0 divided by root under pi a0 cube. Yes or no? Just আমাকে দেখে বলো এটা আমাদের এসেছিল হ্যাঁ কিনা, দেখে আমাকে জাস্ট লেখো যে এটা এসেছিল হ্যাঁ কিনা। জাস্ট চেক করে বলো যে এই কোশ্চেনটাই আমাদের এসেছিল কিনা, আদারওয়াইজ কিন্তু মুশকিল আছে। এসেছিলো তো? আচ্ছা, নেক্সট আমাদের কাজটা কি? নেক্সট আমরা এই সমস্ত ফ্যাক্টরসগুলোকে আমি চাইছি না 2m বাই এইচ কাট স্কোয়ার, তার জন্য আমি একটা ছোট্ট জিনিস করেছি। এখানে একটা এখানে আমরা জানি যে a0 সমান আমি ডিফাইন করে ফেলেছি এইচ কাট স্কোয়ার বাই এম ই স্কোয়ার। জাস্ট আমি এখানে তাহলে এখানে যে ই ফিগুলোকে ছিল 2m বাই এইচ কাট স্কোয়ার, এখানে আমরা রিপ্লেস করে দেবো a0 এইচ কাট স্কোয়ার বাই এম ই স্কোয়ার। তাহলে আমাদের ইকুয়েশনটা যে আরএইচএসটা, সেই আরএইচএসটা তাহলে আমাদের চলে আসবে আরএইচএস অফ দিস ইকুয়েশন, মানে এর জায়গাতে আমি তাহলে লিখতে পারি ইকুয়েশনটার আরএইচএসটা তাহলে আমাদের চলে আসছে। আমাদের কত চলে আসছে দেখো, 2 ক্যাপিটাল ই ইন্টু ই বাই a0 রুট আন্ডার পাই a0 কিউব আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0। মানে তোমরা এইটাকে তোমরা লিখতে পারো এইভাবে, ঠিক আছে। এবার ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে একটা এফের করেসপন্ডিং ইকুয়েশন, যে এফের করেসপন্ডিং ইকুয়েশনটা আমরা অলরেডি জানি। এফের করেসপন্ডিং যে ফাংশনটা আমরা ধরেছিলাম এফ অফ আর ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 সামেশন ওভার সি আলফা আর টু দি পাওয়ার আলফা। এবার আমরা জাস্ট এটাকে এফ ডবল প্রাইমের জায়গাতে আমরা এখান থেকে এফ প্রাইম আরটাকে বের করব, দেন আমরা এফ ডবল প্রাইম আরটাকে বের করব, দেন জাস্ট আমরা ইকুয়েশনটার মধ্যে সাবস্টিটিউট করে দিয়ে এফ আর এর একটা অ্যাপ্রক্সিমেট ফর্মকে দেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে সিম্পলি আমরা এফ অফ আর, এফ প্রাইম আর, এফ ডবল প্রাইম আর সব কটাকে আমরা এই ইকুয়েশনটার মধ্যে সাবস্টিটিউট করলাম। সাবস্টিটিউট করার পরে আমাদের তাহলে অবভিয়াসলি C0, C1, C2, C3 এই সমস্ত কনস্ট্যান্টগুলো টার্মসে একটা পলিনোমিয়াল আসবে, এবং সেখান থেকে আমরা যেটা পেয়েছিলাম চেক করে দেখো, আমাদের ইকুয়েশনটা এসেছিল সামথিং লাইক দিস, এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আর বাই a0, মানে ইকুয়েশনটার এলএইচএসটা আমাদের এসেছিল, সবাই চেক করবে, হ্যাঁ চেক করে দেখো যে সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা মাইনাস 2 অ্যান্ড দেন মাইনাস অফ কোর্স 2 আলফা আর বাই a0 plus alpha square plus alpha minus 2 and then of course that equal to তোমাদের এসেছিল ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0। এক্সপানশন করার পরে আমাদের এসেছিল c0 বাই আর স্কোয়ার ইন্টু মাইনাস 2 প্লাস c1 ইন্টু মাইনাস 2 বাই a0 প্লাস c2 ইন্টু মাইনাস 4r বাই a0
minus 4r by a0 plus 4, and then of course c3 into r minus 6r by a0 plus 10 plus c4 into r square minus 8r by a0 plus 18. এই এত বড় জিনিসটা তোমাদের আসবে আফটার দিস এক্সপানশন। চেক করে বলো যে এটাই আমাদের এক্স্যাক্টলি আমাদের এসছিল কিনা, হ্যাঁ কিনা বলো। ইকুয়েশনটা আমাদের এক্স্যাক্টলি এটাই এসছিল কিনা, হ্যাঁ কিনা বলো। এসছিল, ঠিক আছে। এবার আমরা আমাদের এত কিছু কমপ্লিকেটেড পলিনোমিয়াল আমাদের প্রয়োজন নেই, কারণ আমাদের ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে সামথিং লাইক 2e বাই a0 রুট আন্ডার পাই a0 কিউব আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0। সুতরাং আমাদের বুঝতেই পারছো 1 বাই আর স্কোয়ারের কোনো প্রয়োজন নেই, সুতরাং তুমি চাইলে এটাকে শূন্য করতে পারো। আচ্ছা, c1টা আমাদের প্রয়োজনে লাগতে পারে, c1 এবং c2টাকে আমরা জাস্ট রাখবো, c1 এবং c2কে আমি অনলি রাখবো, বাকি সমস্ত পলিনোমিয়ালগুলোকে আমি শূন্য করে দেবো। মানে জাস্ট একটা কনস্ট্যান্ট এবং একটা আর ডিপেন্ডেন্ট টার্ম। কনস্ট্যান্টটাকে আমি রাখছি, তার একটা কারণ আছে। একটা জাস্ট কনস্ট্যান্ট টার্ম রাখবো এবং একটি আর ডিপেন্ডেন্ট টার্ম রাখবো, এছাড়া বাকি সমস্ত কটাকে আমি শূন্য করে দেবো। এগুলো সব কটাকে আমি শূন্য বলবো, শুধুমাত্র এই c1কে রাখবো এবং c2কে আমি রাখবো। কারণ তুমি যদি এখানে শুধুমাত্র যদি একটা আর ডিপেন্ডেন্ট টার্ম রাখো, তাহলে তোমাদের ইকুয়েশনটা ফর্ম হবে না। ইকুয়েশনটা যে পলিনোমিয়ালটা আছে, সেই পলিনোমিয়ালটার মধ্যে অ্যাটলিস্ট তোমাকে দুখানা টার্ম রাখতেই হবে। একটা টার্ম রেখে কিন্তু তুমি কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো? তাহলে ইকুয়েশনটার মধ্যে আমাকে অ্যাটলিস্ট দুখানা টার্ম রাখতেই হবে। একটা টার্ম রেখে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার মনে হতে পারে যে স্যার এই ইকুয়েশনটার এ পাশে তো শুধুমাত্র একটা আর ডিপেন্ডেন্ট টার্ম আছে, তো আমি শুধুমাত্র c2 রাখবো, c1টাকেও রাখবো না। তাহলে করলে কিন্তু একটু মুশকিল আছে। একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাটলিস্ট রাখো, বাকি সবকে তুমি একে তুমি শূন্য করে দাও, একে শূন্য করে দাও, একে শূন্য করে দাও, শুধু রাখো এই দুটোকে। এবার আমরা ইকুয়েশনটার RHS-এ এবং LHS-এ আমি জাস্ট কম্পেয়ার করছি আর টু দি পাওয়ার 0 এবং আর টু দি পাওয়ার 1। তাহলে আর টু দি পাওয়ার 0 মানে কনস্ট্যান্ট টার্মটার এপাশে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, এপাশে শুধুমাত্র আছে একটি আর ডিপেন্ডেন্ট টার্ম। তাহলে কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্টের সঙ্গে ইকুয়েট করো, আর আর ডিপেন্ডেন্সটাকে আর ডিপেন্ডেন্সের সঙ্গে ইকুয়েট করো। তাহলে করার পরে আমরা যেটা পেয়েছিলাম সেটা আমাদের এসেছিল মাইনাস অফ 2c1 বাই a0 প্লাস 4c2 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে পেয়েছিলাম c1 ইকুয়াল টু 2a0 ইন্টু c2, এবং আমরা c2টাকে যখন ইকুয়েট করেছিলাম, মানে আর ডিপেন্ডেন্ট টার্মটাকে, আমরা পেয়েছিলাম মাইনাস ক্যাপিটাল ই বাই 2e রুট আন্ডার পাই a0 কিউব। তাহলে এখানে জাস্ট যদি বসিয়ে দিই, আমার তাহলে চলে আসছে কত না, c1টা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এখানে চলে আসবে মাইনাস 2e0 ই ডিভাইডেড বাই 2e রুট আন্ডার অফ পাই a0 কিউব। এগুলো সব কেটে গেছিলো, দেন আমার চলে এসেছিলো মাইনাস অফ a0e বাই ই রুট আন্ডার পাই a0 কিউব। ওকে, এবার আমরা তাহলে আমাদের যে পলিনোমিয়ালটা, তাহলে ফাইনালি আমরা ফর্ম হয়ে গেল, কারণ এফ অফ আর এর মধ্যে আমাদের কী ছিল, এফ অফ আর এর মধ্যে আমাদের ছিল ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 সামেশন ওভার আর সি আলফা আর টু দি পাওয়ার আলফা। তাহলে এখানে আমরা শুধুমাত্র আলফা ভ্যালু 1 এবং 2 ধরবো, তাহলে ধরলে চলে আসছে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 c1 of r and then of course c2 of r square. ওকে, তাহলে জাস্ট যেহেতু অনলি আলফা ইকুয়াল টু 1 এবং আলফা ইকুয়াল 2 এক্সিস্ট করছে, তাহলে এখানে আমরা সিম্পলি c1 এবং c2 ভ্যালুকে জাস্ট যদি বসিয়ে দিই, তাহলে বসিয়ে দেওয়ার পরে এটা, হ্যাঁ, তাহলে বসিয়ে দেওয়ার পরে আমাদের কী আসবে, তাহলে বসিয়ে দেওয়ার পরে আমাদের আসবে, চেক করে দেখো, মাইনাস ক্যাপিটাল ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0। এগুলো আমি করেছি বাড়িতে, বাট আমি করেছি মানে যে এগুলো ঠিক হয়েছে তার কোনো মানে নেই, ভুল হতেই পারে। পাই a0 কিউব c1 এবং c2 ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে তোমরা দেখো আমার অ্যান্সারটা এসছে a0 আর প্লাস হাফ অফ আর স্কোয়ার ইন্টু কস থিটা। হ্যাঁ কি না বলো? এফ অফ আর এর যে ফর্মটা আমাদের এটা এসছে, ইয়েস অর নো? c1 এবং c2 ভ্যালুটাকে বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পরে আমাদের এটা এসছে কিনা, ঠিক আছে? কোনটা আসেনি? মানে cos থিটাটা তো আসবে না, এটা তো এফ আরটা শুধু। হ্যাঁ, তো আমি তো কস, আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছো, ঠিক, হ্যাঁ কস থিটা আসবে না, এফ অফ আরটা হচ্ছে এইটা। এফ অফ আরটা দেখো আমাদের এটা আসছে কিনা, ঠিকই বলেছো, কস থিটাটা আসবে না। অ্যাকচুয়ালি এর পরের লাইনে আসবে, কারণ সাইন 1টা ছিল এফ অফ আর কস থিটা, এর পরের লাইনটাতে আমরা নিয়ে আসবো। এটা এসছে, ইয়েস অর নো? কী বলছো? ইটা তো নিচে ছিল স্যার, আমি জানি না কী বলছো, ইটা তো নিচে ছিল, হ্যাঁ
না না, ওটা 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 আগের পোর্শনে ছিল, এখন ও ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমার দেখো মানে বসানোর পরে আমাদের এটা আসছে কিনা, ইয়েস অন্য তাড়াতাড়ি করে মানে করো, কারণ আমাকে অনেক কিছু বলতে হবে এখনও। ঠিক আছে, একজন কার এসছে, বাকিটা একটু ফাস্ট ফাস্ট করো। তাহলে এবার বস থেকো না কিন্তু, ঠিক আছে, বস থেকো না, এগুলো এগুলো কিন্তু তোমার করতে হবে। এফ অফ আর কস্তিটা, আদারওয়াইজ কিন্তু তুমি মানে পুরো পুরো ব্যাপারটা কিন্তু বুঝতেই পারবে না। এফ অফ আর কস্তিটা এবার করে দাও, তাহলে চলে আসছে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো ডিভাইডেড বাই ই রুট আন্ডার পাই এ জিরো কিউব এ জিরো অফ আর প্লাস হাফ অফ আর স্কোয়ার। মানে কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে আমাকে বলো, আমাকে ইনফর্ম করো যে স্যার এখানটা ভুল হচ্ছে, হ্যাঁ কি না, এসছে তো, হ্যাঁ ম্যাক্সিমামে চলে এসছে। তাহলে সাইএন ওয়ানটা তাহলে আমাদের বেরিয়ে গেল, ব্যাস সাইএন ওয়ানটা যখন বেরিয়ে গেল এরপরে আমাদেরটা আর কোনো ঝামেলাই আর নেই। ঠিক আছে, সাইএন ওয়ানটা আমাদের বেরিয়ে গেল, এরপরে আমরা সিম্পলি বসিয়ে দেবো ইএন অফ টু দ্যাট ইজ ইকুয়াল টু সাইএন অফ জিরো অ্যান্ড অফকোর্স এইচ প্রাইম অ্যান্ড দেন সাইএন অফ ওয়ান। ওকে, আমাদের তাহলে এইটা বের করতে হবে। সাইএন ওয়ানটা তোমরা অলরেডি পেয়ে গেছো, সাইএন জিরো তোমরা অলরেডি জানো, সাইএন জিরো মানে হচ্ছে 1/√পাই এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। এইচ প্রাইম তোমার জানা আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে একটা ভলিউম এলিমেন্ট আসবে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডি আর। এই দরজাটা একটু বন্ধ করে দাও প্রিয়া। হ্যাঁ, তাহলে জাস্ট বসিয়ে দেবো, তাহলে তাহলে হয়ে যাবে। তাহলে সাইন ওয়ানটা তাহলে কী পেলাম, সাইন ওয়ানটা তাহলে পেলাম এই জিনিসটা, বসিয়ে দাও এখানে। তাহলে বসালে পেয়ে যাচ্ছি আমি ইএন অফ টু ইজ ইকুয়ালস টু অফকোর্স তোমাদের আসবে ডি কিউব অফ আর অ্যান্ড দেন সাইএন অফ জিরো অ্যান্ড দেন অফকোর্স এইচ প্রাইম অ্যান্ড দেন সাইএন অফ ওয়ান। ওকে, বসিয়ে দাও। অফকোর্স তোমাদের এখানে ডি কিউব আর এর জায়গাতে তুমি লিখবে ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডি আর ফ্রম জিরো টু ইনফিনিটি অ্যান্ড অফকোর্স জিরো টু পাই sin theta d theta and 0 to 2 pi of d phi. ওকে, সো এখানে তুমি বসিয়ে দেবে ডি কিউ বারের জায়গাতে। এবার একটু স্মার্টলি আমি করব সাইএন জিরোর মধ্যে কোনো, আমি প্রথমে থিটা ইন্টিগ্রালটা করব। আমি প্রথমে লেট আস ডু থিটা ইন্টিগ্রাল ফার্স্ট। আমরা প্রথমে দেখব যে থিটা ইন্টিগ্রাল করেসপন্ডিং ভ্যালু কী আসছে। তাহলে আমাদের দেখো, আমাদের চলে আসছে, দেখো 0 থেকে পাই থিটা ইন্টিগ্রাল আমরা করছি। সাইএন জিরোর মধ্যে কোনো থিটা ডিপেন্ডেন্ট পার্ট নেই, সাইএন জিরোর মধ্যে কোনো থিটা ডিপেন্ডেন্স নেই। তাহলে থিটা ডিপেন্ডেন্সটা আসছে এই একটা ভলিউম এলিমেন্ট থেকে হুইচ ইজ সিম্পলি সাইন থিটা অ্যান্ড ডি থিটা। সাইএন ওয়ানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কস থিটা আছে, সাইএন ওয়ানের মধ্যে একটা কস থিটা আছে, ঠিক আছে। এইচ প্রাইমের মধ্যে আর একটা কস থিটা আছে, তার মানে সব মিলিয়ে আমি পাচ্ছি কস স্কোয়ার থিটা থিটা। এইচ প্রাইমের মধ্যে একটা ছিল না কস থিটা, সাইএন ওয়ানের মধ্যে আর একটা কস থিটা আছে, তাহলে এখানে কস থিটা এখানে কস থিটা, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত না কস স্কোয়ার থিটা সাইন থিটা কস স্কোয়ার থিটা অফ ডি থিটা। তাই আমি পেয়ে যাচ্ছি কত -1 থেকে +1 সাইন থিটাকে আমি লিখলাম ডি অফ কস থিটা অ্যান্ড দেন অফকোর্স কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা এটাকে যদি এটা তোমাদের 0 থেকে পাই হবে, 0 থেকে পাই হবে। ওকে, বুঝতে পারলে? তাই ডি অফ কস থিটা কস স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে তুমি যদি এটা সলভ করো, তুমি যদি এখানে কস থিটা ইকুয়াল টু তুমি যদি এখানে এক্স বসিয়ে দাও, তাহলে সিম্পলি আমাদের ইন্টিগ্রালটা চলে আসবে কত না 2/3। এই ইন্টিগ্রালটা সলভ করে পেয়ে যাচ্ছি 2/3। তাহলে আমরা থিটা ইন্টিগ্রালটা সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি কত না 2/3 পেয়ে যাচ্ছি, হয়ে গেল 2/3। ফাই ইন্টিগ্রালটা থেকে আমি তো কিছুই পাবো না, একটা শুধুমাত্র 2 পাবো। তাহলে থিটা এবং ফাই ইন্টিগ্রাল থেকে আমি সব মিলিয়ে একটি 4π/3 পাবো, কারণ ফাই ইন্টিগ্রালটাতে কোনো জায়গাতে কোথাও কোনো ফাইয়ের ফাংশন নেই এক্সেপ্ট এখানে ছাড়া। তাহলে সব মিলিয়ে এখান থেকে 2/3, এখান থেকে 4π, এখান থেকে 2 পাই, তাহলে সব মিলিয়ে আমার চলে আসছে 4π/3। তাহলে আমার থিটা এবং ফাইয়ের চিন্তা আমায় করতেই হবে না। এবার আমি চলে যাচ্ছি সিম্পলি আর এর ইন্টিগ্রালটাতে। দেখো আর এর ইন্টিগ্রালটা যখন আমি যখন পারফর্ম করবো, আমি একটু ছোটো করছি স্ক্রিনটাকে। আর এর ইন্টিগ্রালটা যখন আমি পারফর্ম করবো, দেখো এখানে আমার একটা আর স্কোয়ার আছে। আমি একবার চেক করে দেখি যে আমাদের আর এর ইন্টিগ্রালটা তোমার কী আসতে পারে। এখানে একটা আমাদের অফকোর্স আর স্কোয়ার আসবে, এখান থেকে আমাদের আর স্কোয়ার আসবে। সাইএন জিরোর মধ্যে একটা তোমাদের কী আছে, সাইন জিরোর মধ্যে কিচ্ছু নেই। সাইন জিরোর মধ্যে সিম্পলি একটা ব্র্যাকেটের বাইরে একটা এক্সপোনেনশিয়াল অফ -r/a0 আছে।
এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আর বাই এ জিরো আছে। আচ্ছা এইচ প্রাইমের মধ্যে একটা আর রয়েছে, তাহলে এইচ প্রাইমের মধ্যে একটা আর আছে, তাহলে এখানে একটা আর কিউব হয়ে যাচ্ছে, তাই তো। এইচ প্রাইমের মধ্যে তোমার ই ইন্টু আর কস থিটা আছে, তার মধ্যে একটা ইয়ে আছে। এবার সাইন ওয়ানটা দেখো, সাইন ওয়ানের মধ্যে একটা রয়েছে তোমার এ জিরো ইন্টু আর একটা তোমাদের রয়েছে হাফ ইন্টু আর স্কোয়ার দ্যাট ইন্টু ডিআর। তাহলে আমাদের একটা টার্ম আসবে, একটা ইন্টিগ্রাল আসবে সামথিং লাইক আর টু দি পাওয়ার ফোর, না সরি এখানে একটা টু আর বাই এ জিরো হয়ে যাবে, কারণ আমাদের ওই সাই প্রাইমের মধ্যে আর একটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো ছিল। তাহলে সব মিলিয়ে এখান থেকে একটা এক্সপোনেনশিয়াল মাইনাস আর বাই এ জিরো, সাইন ওয়ান থেকে আরেকটা এক্সপোনেনশিয়াল অফ আর বাই এ জিরো, তাহলে সব মিলিয়ে আমরা পেয়েছি এক্সপোনেনশিয়াল অফ মাইনাস টু আর বাই এ জিরো। ওকে, সো এই হচ্ছে আমাদের তাহলে সব মিলিয়ে এই কন্ট্রিবিউশনটা। তাহলে দেখো এখানে তুমি একটা তাহলে ইন্টিগ্রাল পাচ্ছ আর কিউব ইন্টু আর, মানে আর টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার মাইনাস টু আর বাই এ জিরো ডি আর, যার ভ্যালুটাকে আমরা লিখবো। আর একটা ইন্টিগ্রাল তুই পাচ্ছ আর টু দি পাওয়ার কিউব ইন্টু আর স্কোয়ার, মানে আর টু দি পাওয়ার ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস টু আর বাই এ জিরো ডি আর। তার মানে তুমি দুখানা ইন্টিগ্রাল পেলে। আমরা এই দুটো ইন্টিগ্রালের ভ্যালুকে আমরা বের করবো, একদম সিম্পলি স্ট্রেট কাট ফর্মুলা। আমরা জানি আর টু দি পাওয়ার অবশ্যই তোমাদের ইন্টিগ্রাল লিমিট হচ্ছে জিরো থেকে ইনফিনিটি, এটাও হবে তোমাদের জিরো থেকে ইনফিনিটি। আমাদের ফর্মুলা হচ্ছে আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর ডি আর জিরো থেকে ইনফিনিটি ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই আলফা টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাই তো। আচ্ছা এখানে আলফা মানে কত, এখানে আলফা মানে হচ্ছে এ জিরো বাই টু, হিয়ার আলফা ইকুয়াল টু এ জিরো বাই টু, ঠিক আছে। দেখো এখানে তুমি যদি বসিয়ে দেখো, এখানে আলফা আর মানে এ জিরো বাই টু হয়ে যাচ্ছে। তাহলে আমি পাচ্ছি কত, এন ফ্যাক্টোরিয়াল, আর এর মাথায় যত আছে তত ফ্যাক্টোরিয়াল বসিয়ে দাও, ফোর ফ্যাক্টোরিয়াল বাই আলফা, আলফা মানে কত এ জিরো বাই টু, তাহলে কত আসছে এ জিরো বাই টু টু দি পাওয়ার ফাইভ, হয়ে গেল একটা হয়ে গেল। আর পরেরটা চলে আসবে অবভিয়াসলি ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই এ জিরো বাই টু হোল টু দি পাওয়ার সিক্স। এই সমস্ত কটা ইন্টিগ্রালের ভ্যালুকে থিটা যেখানে যেখানে যা যা ইন্টিগ্রাল আছে সব কটাকে তুমি একটা জায়গাতে নিয়ে গিয়ে পাই আপ করো। যেখানে যেখানে তুমি যা যা ইন্টিগ্রাল পেয়েছো সব ইন্টিগ্রালের ভ্যালুগুলোকে তুমি যদি একটা জায়গাতে নিয়ে গিয়ে পাই আপ করো, তাহলে তুমি দেখতে পাবে যে তোমাদের যে সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশনটা ইএন টু, এটা তোমাকে বাড়িতে করতে হবে। সমস্ত যা যা তুমি যা যা যেখানে যেখানে তুমি যা যা ইন্টিগ্রাল পেয়েছো সব কিছুকে নিয়ে গিয়ে একটা জায়গাতে গিয়ে বসিয়ে দেবে। তাহলে তুমি দেখতে পাবে যে তোমাদের ইএন টু এর ভ্যালু আসছে সিম্পলি মাইনাস নাইন বাই ফোর ই স্কোয়ার অ্যান্ড এ জিরো কিউব, ঠিক আছে। এখানে অফকোর্স ইটা হচ্ছে তোমাদের এই ইয়ের সঙ্গে কিন্তু এই ইটা গোলাবে না, এই ইটা কিন্তু হচ্ছে তোমাদের এনার্জি কারেকশন আপ টু দ্য সেকেন্ড অর্ডার, আর এখানে ই কিন্তু হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে অফকোর্স আমাদের যেটা অ্যাজামশন ছিল, মানে আমাদের যেটা আনসার্স বা যেটা অ্যাজামশন ছিল যে সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশনের জন্য আমরা মানে ই স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হওয়া উচিত। তাহলে আমি এখানে বলতে পারি মাইনাস সাম কনস্ট্যান্ট টাইমস ই স্কোয়ার, কারণ এখানে নাইন বাই ফোরটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এ জিরো হচ্ছে বোর রেডিয়াস হুইচ ইজ অলসো এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। সো আমাদের সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশনটা আমাদের ই স্কোয়ারের সঙ্গে ই এর সেকেন্ড অর্ডারের সঙ্গে চেঞ্জ করছে হুইচ ইজ এক্সপেক্টেড, কারণ আমরা জানি যে ফার্স্ট অর্ডার এনার্জি মানে কারেকশনের জন্য আমরা পেয়েছিলাম কত না ইএন ওয়ানটা, ইফ আই রিকল কারেক্টলি মাইনাস থ্রি ই ক্যাপিটাল ই এ জিরো বাই জেড। সো এখানে আমি দেখতে পেয়েছিলাম যে ফার্স্ট অর্ডারের জন্য ইএন ওয়ানটা ছিল প্রপোর্শনাল টু ই, সেকেন্ড অর্ডারের জন্য আমাদের হবে প্রপোর্শনাল টু ই স্কোয়ার। ওকে, সো এই যে কনস্ট্যান্টটা এলো, তো আমি যদি এখানে কম্পেয়ার করি যে ইএন অফ টু, আমি যদি কম্পেয়ার করি উইথ, এখানে তুমি মাইনাসটাকে বাদ দিতে পারো, মাইনাসটা তুমি যদি মড ভ্যালু নাও তাহলে এটা প্লাস হয়ে যাবে। তুমি যদি কম্পেয়ার করো যে এনার্জি ইকুয়াল টু একটা ফর্মুলা ছিল হাফ ইন্টু আলফা ইন্টু ই স্কোয়ার, যেখানে আলফাটা হচ্ছে তোমাদের পোলারাইজেবিলিটি, তাহলে তুমি যদি কম্পেয়ার করো তাহলে তোমাদের চলে আসছে আলফার ভ্যালু চলে আসছে। তুমি যদি কম্পেয়ার করো এটার সঙ্গে এইটাকে, তাহলে কম্পেয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু আলফা ইকুয়াল টু নাইন বাই ফোর ইন্টু এ জিরো কিউব। So the alpha is equals to 9 by 2 into a0 cube. So alpha is the তোমার পোলারাইজেবিলিটি, ঠিক আছে। সো আলফাকে আমরা ডিফাইন করবো পোলারাইজেবিলিটি, যেখানে পোলারাইজেবিলিটি ডেফিনেশনটাও আমি তোমাকে বলে দিচ্ছি। পোলারাইজেবিলিটির ডেফিনেশন হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট
ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পার ইলেকট্রিক ফিল্ড। সো আমরা জানি যে পি ইকুয়াল টু আলফা ইন্টু ই। পি হচ্ছে তোমাদের পোলারাইজেশন, মানে হচ্ছে ইন্ডিউসড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পার ইলেকট্রিক ফিল্ড। সো পি ইকুয়াল টু আলফা ইন্টু ই, সো বেসিক্যালি আলফা ইকুয়াল টু পি বাই ই। সো ফ্রম হিয়ার we can conclude that alpha is equals to 9/2 into a0 cube. Okay, so এই হচ্ছে আমাদের ইনডিউসড ডাইপোল মোমেন্টের ভ্যালু, আলফা ইকুয়াল টু 9/2 a0 কিউব। এখানে আমাদের মনে রাখতে হবে যে সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশন যখন আমরা করছি তখন আমরা দেখতে পাচ্ছি একটা ইনডিউসড ডাইপোল মোমেন্ট এলো। আচ্ছা, এখানে কিন্তু মনে রাখতে হবে যে হাইড্রোজেন অ্যাটমের জন্য কিন্তু কোনো হাইড্রোজেন অ্যাটমের কোনো পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকে না। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে শুধুমাত্র ইনডিউসড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকবে। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এই পয়েন্টটাকে মেনশন করে দাও যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইন কেস অফ হাইড্রোজেন অ্যাটম দেয়ার ইজ নো পার্মানেন্ট, ইন কেস অফ হাইড্রোজেন অ্যাটম দেয়ার ইজ নো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। যে ডাইপোল মোমেন্টটা আমরা পেলাম ওই ডাইপোল মোমেন্টটা দেয়ার ইজ নো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, সে ওই ডাইপোল মোমেন্টটা কিন্তু মনে রাখতে হবে ওটা কিন্তু হচ্ছে ইনডিউসড ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, ইনডিউসড ডাইপোল মোমেন্ট। সো ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইলেকট্রিক ফিল্ড পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড দ্য পোলারাইজেবিলিটি। তাহলে মনে রাখতে হবে যে এখানে যে আলফা মানে পার্মানেন্ট ইকুয়াল টু তোমাদের হবে 0, আর আলফা ইনডিউসড তোমাদের হবে 9/2 ইন্টু a0 কিউব। ওকে, সো এটা আমাদের জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। সো উইথ দ্যাট নোট তোমাদের স্টার্ট এফেক্ট কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতে পারলে, তাহলে তুমি কী শিখলে তাহলে বলো? তুমি শিখলে সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছিলাম যে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটটা, যে আমি যখন একটা এক্সটার্নালি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম তো সেখানে আমাদের কোনো ফার্স্ট অর্ডার কোনো এনার্জি বা কারেকশন হয়নি। কিন্তু হাউএভার আমরা যখন মানে পরের লেভেলটাতে যখন আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেটেতে আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম, কী বলে, ফিল্ড অ্যাপ্লাই করেছিলাম, তো ফিল্ড অ্যাপ্লাই করার সময় দেখলাম যে গ্রাউন্ড স্টেটে কোনো এনার্জি মানে কারেকশন হলো না। হাউএভার আমরা যখন ফার্স্ট এক্সাইটেড স্টেটে আমি অ্যাপ্লাই করেছিলাম তখন আমি ওখানে দেখেছিলাম যে দেয়ার ইজ এ পার্শিয়াল রিমুভাল অফ দ্য ডিজেনারেসি। কারণ আমরা জানি যে in case of hydrogen atom first excited state which is n equal to 2, this is the first excited state of তোমার হাইড্রোজেন অ্যাটম। এবং আমি জানি যে এই লেভেলগুলো কত ফোল্ড ডিজেনারেট হয়, ডিজেনারেসি তোমার হয়ে থাকে n², ডিজেনারেসি হয়ে থাকে তোমাদের n², মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটটা হবে তোমাদের 4 ফোল্ড ডিজেনারেট। সো ফার্স্ট এক্সাইটেড স্টেট আমাদের হওয়া উচিত 4 ফোল্ড ডিজেনারেট। এক্সাইটেড স্টেট ইজ 4 ফোল্ড ডিজেনারেট। এবং আমি দেখলাম যে যখন আমি তাহলে অফকোর্স এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে যখন তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে তখন এই ডিজেনারেসিটা রিমুভ হয়ে যাবে। ডিজেনারেসি রিমুভ করা মানে কি, এই ধরো একটা লেভেল ছিল, এই লেভেলটা বেসিক্যালি কনসিস্টিং অফ দেয়ার আর 4 ডিফারেন্ট লেভেলস। যখন তুমি এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে তখন সেটা ভেঙে যাবে। দেখো ঠিক এক্স্যাক্টলি আমরা যখন ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি অ্যাপ্লাই করেছিলাম অন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট তখন দেখো তোমার দুভাগে ভেঙে গেছিলো। কিন্তু আমি স্টিল এটাকে বলবো যে পার্শিয়াল রিমুভাল অফ দ্য ডিজেনারেসি। আমি এই কারণে বললাম কারণ আমরা দেখেছিলাম এই লেভেলটা দুখানা লেভেল, মাঝখানে কিন্তু দুখানা লেভেল কিন্তু এখনও স্টিল ওরা একসাথেই ছিল। মানে এখানে অ্যাকচুয়ালি একটা লেভেল হয়ে গেছিলো, এখানে আরেকটা লেভেল, কিন্তু মাঝখানে কিন্তু দুখানা লেভেল কিন্তু তখনও ওরা একসাথে কিন্তু কোএক্সিস্ট করছিল। ওই জন্য আমি বললাম যে পার্শিয়াল রিমুভাল অফ দ্য ডিজেনারেসিটা রিমুভ হয়েছে ঠিক কথা, বাট সেটা পার্শিয়ালি হয়েছে। কারণ যদি সবকটা লেভেল যদি একেবারে মানে ঠিক মতো করে যদি সেপারেট হয়ে যেত তাহলে এই দুটো লেভেল কখনো একসাথে থাকতো না। সেটাই বললাম যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে দেয়ার ইজ এ পার্শিয়াল রিমুভাল অফ দ্য ডিজেনারেসি, ঠিক আছে। তো সেটা আমি দেখলাম যে ফর দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট, ঠিক আছে। এবার আমরা দেখলাম যে সেকেন্ড এক্সাইটেড স্টেটেতে আমাদের যেটা আমরা গ্রাউন্ড স্টেটের কারেকশানটা যেখানে আমরা শূন্য পেয়েছিলাম, দেয়ার ইজ এ ফাইনাইট কারেকশান। আমি যেটা দেখলাম যে দেয়ার ইজ এ ফাইনাইট কারেকশান
ইফ উই অ্যাপ্লাই দ্য সেকেন্ড অর্ডার পার্টারবেশন থিওরি, এবং ফাইনালি গিয়ে আমরা সেখান থেকে তার করেসপন্ডিং ও তার সমস্ত প্রপার্টিগুলোকে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে, এবং আমাদের হয়ে গেল জিনিসটা। আচ্ছা, তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মানে মেনশন করার মতন, যে আমরা অ্যাকচুয়ালি এই যে পার্টারবেশন, এই যে ধরো পার্টারবেশন আমি অ্যাপ্লাই করলাম, বা ধরো ফোর্থকামিং ক্লাসগুলোতে আমি যেগুলো পড়বো, দ্যাট ইজ পার্টারবেশন আমি একটা পড়লাম, অ্যান্ড অফকোর্স দেয়ার ইজ আ ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল যেগুলো আমি ফোর্থকামিং ক্লাসগুলোতে আমি পড়বো, যেগুলো ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল। 3 নম্বর হচ্ছে তোমার WKB অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড সো অন। এই যে সমস্ত কটা তোমাদের ইয়েগুলো আছে, পার্টারবেশন আছে, ভ্যারিয়েশনাল মেথড আছে, WKB আছে, এই সব কটাই কিন্তু তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড। দিজ আর অল দ্য অ্যাপ্রক্সিমেট মেথড ফর সলভিং দ্য হ্যামিল্টনিয়ান, অ্যাপ্রক্সিমেট মেথডস ফর সলভিং দ্য হ্যামিল্টনিয়ান। বুঝলে, ম্যাক্সিমাম সময়তেই আমরা হ্যামিল্টনিয়ানটাকে সলভ করতে পারি না, কারণ হ্যামিল্টনিয়ানটা একটা খুবই কমপ্লিকেটেড চেহারার। তুমি ভাবছো যে স্যার আমরা তো অলরেডি তো MSc ফার্স্ট ইয়ারে আমরা যখন ওই পোটেনশিয়াল ওয়েল প্রবলেম বা ইনফাইনাইট পোটেনশিয়াল বক্স প্রবলেম, ওখানে তো হ্যামিল্টনিয়ানগুলো তো সলভ করতে পেরেছিলাম, তাহলে এখানে কেন পাচ্ছি না? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ম্যাক্সিমাম হ্যামিল্টনিয়ানই তুমি সলভ করতে পারবে না। ওগুলো ছিল একদম প্রিলিমিনারি লেভেলের, ওগুলো সবাই সলভ করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হ্যামিল্টনিয়ানই প্রকৃতির মধ্যে এমন সমস্ত হ্যামিল্টনিয়ান আছে যে হ্যামিল্টনিয়ানগুলো অ্যাকচুয়ালি সলভেবল নয়। তো যখন সলভেবল নয়, তখন আমাদের এই অ্যাপ্রক্সিমেট মেথডসগুলো, পার্টারবেশন বলো, ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল বলো, WKB বলো, এগুলো আমাদের ভীষণ কাজে আসে। যখন আমরা অ্যাপ্রক্সিমেটলি ওই হ্যামিল্টনিয়ানটাকে সলভ করার চেষ্টা করো, তখন এই মেথডসগুলো আমাদের ভীষণ কাজে দেবে। এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন ধরে নেবো। স্পেশালি তুমি দেখতে পাবে যখন আমি ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল আমি যখন ইউজ করবো, তখন আমি প্রথমেই একটা ওয়েভ ফাংশনকে আমরা পিক করে নেব আমাদের সুবিধার জন্য। আমাদের সুবিধার জন্য একটা ওয়েভ ফাংশনকে আমি পিক করবো। সেই ওয়েভ ফাংশনটার মধ্যে একটা ভ্যারিয়েশনাল প্যারামিটার থাকবে, যে প্যারামিটারটাকে দিয়ে আমি অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ানটাকে মিনিমাইজ করব। বুঝতে পারলাম কি বললাম? আমরা এমন একটা ওয়েভ ফাংশন চুজ করব, যে ওয়েভ ফাংশনটার মধ্যে একটা ভ্যারিয়েশনাল প্যারামিটার আছে, যে প্যারামিটারটা অ্যাকচুয়ালি ভ্যারি করতে পারে, ঠিক আছে, এবং সেই ভ্যারিয়েশনাল প্যারামিটারটাকে দিয়ে আমি তার যাবতীয় সমস্ত প্রপার্টিগুলোকে ফার্স্টে মাপবো, এবং ফাইনালি গিয়ে ওই আমাদের যে হ্যামিল্টনিয়ানটা আসবে, সেই হ্যামিল্টনিয়ানটাকে আমরা ওই ভ্যারিয়েশনাল প্যারামিটারের রেসপেক্টে মিনিমাইজ করব। এটা হচ্ছে আমাদের টাস্ক ইন দ্য ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল, ঠিক আছে। সো এই করে আমাদেরকে এগোতে হবে। হয়ে গেল আমাদের তাহলে কমপ্লিট, পুরো স্টার্ট হয়ে গেল। আচ্ছা, নেক্সট আজকের ক্লাসে আমরা কী করবো? আমাদের এখনও সময় আছে আধ ঘন্টার মতন। আমরা একটা ছোটো টপিক, ছোটো নয়, এটাও তোমাদের মোটামুটি 2 দিন মতো লাগবে। আজকে আমরা পড়বো কি না, সিমেট্রি অ্যান্ড কনজারভেশন লস। তোমাদের একদম শুরুতেই, সিলেবাসের শুরুতেই দেওয়া আছে সিমেট্রি অ্যান্ড কনজারভেশন লস, ঠিক আছে। আচ্ছা, ভালো খবরটা হচ্ছে তোমাদের এক্সাম জুন মাসে হচ্ছে না, এখনও সময় লাগবে, ঠিক আছে। এই করোনার জন্য তোমাদের সেমিস্টার আরও পিছিয়ে গেল। হ্যাঁ, জুনেই হচ্ছে না, মোটামুটি জুলাইতে এখন হওয়ার চান্সেস আছে কি না আমি ঠিক বলতে পারবো না, হচ্ছে, ঠিক আছে। তো সিমেট্রি অ্যান্ড কনজারভেশন ল এটা আমাদের পড়তে হবে এখন। তো আমরা জানি যে নেচারে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে দেখেছিলাম যে, বা বলতে পারো সলিড স্টেট ফিজিক্সে আমরা দেখেছিলাম, দেয়ার ইজ এ মানে ডিফারেন্ট টাইপস অফ সিমেট্রি ইন দ্য নেচার। এমনিতে নেচারের অনেক ধরনের সিমেট্রি আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, তুমি যদি ক্লাসিক্যাল মেকানিক্স দেখো, মানে সিমেট্রি শেষ নেই, ঠিক আছে। তুমি যদি ক্লাসিক্যাল মেকানিক্স দেখো, আমি তোমাকে মেনলি 3টে এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, 2 নম্বরে হচ্ছে তোমাদের আর কোথায় বলবো, তোমাদের সলিড স্টেট ফিজিক্স, স্পেশালি তোমাদের ক্রিস্টাল স্ট্রাকচারে, সলিড স্টেট ফিজিক্স এবং তোমাদের পার্টিকেল ফিজিক্সে। তুমি মোস্টলি এই সিমেট্রিগুলো তুমি দেখতে পাবে পার্টিকেল ফিজিক্সে, ঠিক আছে। তো এখানে সিমেট্রিগুলো কী ধরনের হয়ে থাকে, বা তুমি ইলেকট্রোডাইনামিক্সেও তুমি পাবে সিমেট্রি, সব জায়গাতেই আছে। তো সিমেট্রিকে আমরা সিমেট্রি হয়ে তোমার কী হয়, সিমেট্রি যখন আমি একটা সিমেট্রিক প্রপার্টিকে খুঁজে বের করবো, তখন আমার ইকুয়েশন অফ মোশনটাকে সলভ করাটা অনেক সহজ হয়ে যায়। যখনই আমি একটা সিমেট্রিকে খুঁজে বের করবো, তো আমার নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আমার কমে যাচ্ছে। যখনই আমি একটা সিমেট্রিক প্রপার্টিকে খুঁজে বের করবো, তখন নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলসের সংখ্যা আমার কমে যায়। যেমন ধরো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা দেখেছিলাম যে কোনো একটা সিস্টেম যদি ট্রান্সলেশনালি যদি সিমেট্রিক হয়, তাহলে
আমরা ওই সিমেট্রিক প্রপার্টিটার করেসপন্ডিংয়ে একটা করে কনজার্ভড কোয়ান্টিটি পাই। ক্লাসিক্যাল মেকানিক্স আমরা পড়ার সময় দেখেছিলাম যে যখন আমরা একটা প্রপার্টিকে যদি বলি যে হ্যাঁ এখানে একটা সিমেট্রি আছে, তাহলে আমরা তার করেসপন্ডিং অবশ্যই একটা কনজারভেটিভ ল আমরা পাবো। যেমন ধরো একটা সিস্টেম যদি ট্রান্সলেশনালি সিমেট্রিক হয় তাহলে আমরা জানি লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে। সিমিলারলি একটা সিস্টেম যদি রোটেশনালি সিমেট্রিক হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে। এই যে ধরো ট্রান্সলেশনালি সিমেট্রিক বা রোটেশনালি সিমেট্রিক, এই যখনই একটা করে সিমেট্রিক প্রপার্টি তুমি পাচ্ছ তখনই তার করেসপন্ডিং একটা করে তুমি কনজার্ভড কোয়ান্টিটি পাচ্ছ। বা আমরা এটাও জানি কোনো একটা ল্যাগ্রাঞ্জিয়ান যদি টাইমের রেসপেক্টে সিমেট্রিক হয়, মানে টাইম যদি ওই ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে অ্যাপিয়ার না করে, তাহলে আমরা জানি তোমার এনার্জি কনজার্ভ হয়, মানে হ্যামিল্টনিয়ান কনজার্ভ হয়, তাই তো? তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা ভ্যারাইটিস মানে ডিফারেন্ট কাইন্ডস অফ সিমেট্রি আমরা দেখতে পাই। ঠিক তেমনি আমরা ইলেকট্রোডাইনামিক্সে আমরা আরেকটা সিমেট্রি দেখতে পাই যাকে আমরা বলে থাকি গেজ সিমেট্রি, এবং সেই গেজ সিমেট্রিটা তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্সেও আছে। ক্লাসিক্যাল মেকানিক্সে গেজ সিমেট্রি মানে কি? ক্লাসিক্যাল মেকানিক্সে গেজ সিমেট্রি মানে হচ্ছে, তুমি যদি, আই হোপ তোমাদেরকে ম্যাম নিশ্চয়ই মানে পড়িয়েছে, যে তুমি যদি কোনো একটা ল্যাগ্রাঞ্জিয়ান, যে ল্যাগ্রাঞ্জিয়ানটা তোমার ডিপেন্ড করছে কিউ জে ডট কমা টি, তার সঙ্গে তুমি যদি একটি ডেলএফ বাই ডেলটি, যে ডেলএফ বাই ডেলটিটা ডিপেন্ড করছে কিউ জে কমা টি এর ওপরে, তুমি যদি এরকম একটা ফাংশনকে তুমি যদি যোগ করো, তাহলে তোমার ইকুয়েশন আর মোশনটা কোনো চেঞ্জেস আসবে না। মানে তুমি যদি এই ল্যাগ্রাঞ্জিয়ানের সঙ্গে এরকম একটা ডেলএফ বাই ডেলটি, যে ফাংশনটা হচ্ছে কিউ জে কমা টি এর ফাংশন, তুমি যদি যোগ করো, তাহলে তোমার আলটিমেটলি ল্যাগ্রাঞ্জিয়ানটা হয়তো এল প্রাইম হয়ে গেল, কিন্তু ওতে তোমার ইকুয়েশন আর মোশন তোমার আগে যেমনটি ছিল ডিডিটি বাই ডেল এল বাই ডেল কিউ জে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ জে সমান 0, পরেও তোমার ইকুয়েশন আর মোশনটা ইনভ্যারিয়েন্ট থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক সিমিলারলি মানে ক্লাসিক্যালের গেজ সিমেট্রির মতন আমরা ইলেকট্রোডাইনামিক্সে একটা পাই গেজ সিমেট্রি। সেই গেজ সিমেট্রি বলছে যে তুমি যদি তোমাদের ফান্ডামেন্টাল যে পোটেনশিয়াল আছে, পোটেনশিয়াল মানে হচ্ছে স্কেলার পোটেনশিয়াল অর ভেক্টর পোটেনশিয়াল, তো তুমি যদি অরিজিনাল পোটেনশিয়ালের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট টার্মকে যোগ করো, মানে ধরো ভি প্লাস বিটা, এবং যদি যোগ করো এ প্লাস আলফা, যেখানে বিটা এবং আলফা আর কনস্ট্যান্টস, যোগ করলেও তোমার ফিল্ডের যে অরিজিনাল ডেফিনেশন কোনো পাল্টে যাবে না। কারণ আগেও তুমি লিখতে পারতে ই ইকুয়াল টু মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ভি, এখনও তুমি ই ইকুয়াল টু মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ভি লিখতে পারবে। বিটা যোগ করার জন্য বা বিয়োগ করার জন্য তোমার বেসিক ডেফিনেশন অফ দ্য ফিল্ড পাল্টে যাবে না। ঠিক তেমনি ভেক্টর পোটেনশিয়ালের ক্ষেত্রেও যখন তুমি অরিজিনাল পোটেনশিয়ালটার সঙ্গে যখন একটা আলফা তুমি যোগ করবে, বাট তাতে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন বি ইকুয়াল টু কার্ল অফ এ, এই ডেফিনেশনে কিচ্ছু চেঞ্জেস আসবে না। আমি একটু মানে ভুল বললাম, এটা যেহেতু আমরা ইলেকট্রোডাইনামিক্সে করছি, তার এখানে একটা ই ইকুয়াল টু মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ভি মাইনাস ডেল এ বাই ডেল টি আসবে, কারণ আমরা যেহেতু ইলেকট্রোডাইনামিক্সে আছি। আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ভি, এটাকে আমরা লিখতে পারি ইন দ্য ইলেকট্রোস্ট্যাটিক। হাউএভার ইন দ্য ইলেকট্রোডাইনামিক্সে আমাদের লিখতে হবে ই ইকুয়াল টু মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ভি মাইনাস ডেল এ বাই ডেল টি, কারণ ওখানে তোমার চার্জ পার্টিকেলটা তোমার ফিক্সড ছিল ইন দ্য কেস অফ ইলেকট্রোস্ট্যাটিক, বাট এখানে তোমার চার্জ পার্টিকেলটা মুভিং, যখনই মুভিং থাকবে তখনই তার করসপন্ডিং একটা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল চলে আসবে, এবং আমাদের যে অরিজিনাল যে স্কেলার ফিল্ডটা, ওই ফিল্ডটা কিন্তু ওর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। ওকে, এই গেল। আচ্ছা, এছাড়াও তুমি মানে পার্টিকেল ফিজিক্সে তুমি দেখতে পাবে, মানে পার্টিকেল ফিজিক্সেও তুমি অনেক ধরনের সিমেট্রি তুমি দেখতে পাবে। ওর করসপন্ডিং তুমি ভ্যারাইটিস রকমের গ্রুপ থিওরি তোমাকে জানতে হবে, যেমন ধরো SU2 গ্রুপ বা SU3 গ্রুপ, এর করসপন্ডিং তোমার পার্টিকেল ফিজিক্সে এই ধরনের গ্রুপসগুলো পাবে। এই গ্রুপগুলোকে অ্যাকচুয়ালি বানানোই হয়েছে ওই সিমেট্রিটাকে প্রিজার্ভ করার জন্য। যেমন ধরো আইসোস্পিন সিমেট্রি, এগুলো সব তোমাদেরকে আমি ইভেনচুয়ালি বলবো। হ্যাঁ, এগুলো এখনই বলার সময় হয়নি। অনেক কিছু মানে পার্টিকেল ফিজিক্সটাও কিন্তু একটা মানে খুব ইন্টারেস্টিং জিনিস আর কি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট। এবং ফাইনালি যখন আমরা সলিড স্টেট ফিজিক্সে আসবো, তখন তো সেখানে তো সিমেট্রি ছড়াছড়ি আর কি। মানে দেয়ার আর এন নাম্বার অফ সিমেট্রি। রোটেশনালি সিমেট্রি হতে পারে, তারপরে ধরো তার ইনভার্সন সিমেট্রি হতে পারে, রিফ্লেকশন সিমেট্রি হতে পারে, ইমপ্রপার সিমেট্রি, প্রপার সিমেট্রি, তার ওখানে সিমেট্রি শেষ নেই আর কি। যখন তোমাকে আমি গ্রুপ থিওরি পড়াবো, তুমি দেখবে ওখানে দেয়ার আর এন নাম্বার অফ সিমেট্রিজ, আর দেয়ার। ঠিক আছে, তাহলে আমাদের সিমেট্রিটাকে এবার আমরা কোয়ান্টাম মেকানিক্সে, তাহলে এত কিছু সিমেট্রি আমাদের আছে। বা ধরো আমাদের যখন আমরা পড়বো পার্টিকেল ফিজিক্স পড়বো, তখন ওখানে আরেকটা সিমেট্রি আছে যাকে আমরা বলবো কি ফ্লেভার সিমেট্রি।
তোমাদের পড়তে হবে এটা মানে ভবিষ্যতে ফ্লেভার সিমেট্রি, ফ্লেবর, হ্যাঁ ফ্লেবর সিমেট্রি এটা তোমাদের পড়তে হবে। হ্যাঁ এগুলো সব আমি অলরেডি 4th সেমিস্টারে অলরেডি পড়িয়ে দিয়েছি এগুলো, ফ্লেভার সিমেট্রি। ওকে, সো দিস আর দ্য ভেরি ইন্টারেস্টিং থিংস, তোমাকে এই সিমেট্রি ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তো প্রশ্নটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম মেকানিক্স এবং পার্টিকেল ফিজিক্স তো একদম পাশাপাশি রেখে পড়লে খুব সুবিধা হয়। কোয়ান্টাম মেকানিক্সে আমরা জানি যে অলরেডি আমরা স্পিন পড়ে ফেলেছি, এবং আমি জানি যে কোয়ান্টাম মেকানিক্সে তোমার জে এবং এম মানে বুঝতে পারছো তোমাদের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার যে জেড কম্পোনেন্ট এরা একটা বেসিস ফর্ম করে, এটা আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সে জে এম মানে হচ্ছে একটা স্টেট। যেমন ধরো বললাম জে ইকুয়াল টু 1, তাহলে তার করেসপন্ডিং এম হবে +1, 0 অ্যান্ড -1। তাহলে অফকোর্স 1 1 হচ্ছে একটা স্টেট, 1 0 হচ্ছে আরেকটা স্টেট, আর 1 -1 আরেকটা স্টেট। তুমি জানো যে এই স্টেটটাকে আমরা স্পিন ট্রিপলেট স্টেট বলে থাকি, তাই তো? তো এইগুলো তো আমরা একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে। ঠিক তেমনি পার্টিকেল ফিজিক্সেও আমরা পাই একটা স্টেটকে আমি বলতে পারি I,I3, এটা হচ্ছে একটা বেসিস ইন দ্য পার্টিকেল ফিজিক্স। আইটা কি? আইটা হচ্ছে তোমাদের আইসোস্পিন, আই হোপ তোমরা জানো এটা আইসোস্পিন, এবং I3টা হচ্ছে তোমাদের জেড কম্পোনেন্ট অফ দ্য আইসোস্পিন। এবং এক্স্যাক্টলি এই I ইকুয়াল টু যদি 1 হয় তাহলে I3 হবে +1 0 -1। তাহলে বুঝতে পারছো একদম 1 to 1 কিন্তু ম্যাপিং তুমি করতে পারবে মানে পার্টিকেল ফিজিক্সের পার্টিকেল ফিজিক্সের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সকে। এখানেও ঠিক তেমনি I,I3, এখানেও তোমরা সেই একটা স্টেটকে তুমি মানে বানাতে পারবে দুটো বা তার মোট স্টেটের লিনিয়ার সুপার ইম্পোজিশন করে। কীভাবে বানাবে? একটা স্টেট থেকে তুমি আরেকটা, ধরো দুখানা স্টেট থেকে তুমি একটা স্টেটকে তুমি কীভাবে বানাবে? বাই ইন্ট্রোডিউসিং দ্য ক্লেবস গর্ডন কোফিশিয়েন্ট। আমি আগেও বলেছিলাম যে ক্লেবস গর্ডন কোফিশিয়েন্টগুলোকে দিয়ে তুমি কী করতে পারবে? দুটো ছোট স্টেট থেকে একটা বড় স্টেটকে তুমি বানাতে পারবে বাই ইন্ট্রোডিউসিং দ্য প্রপার ক্লেবস গর্ডন কোফিশিয়েন্ট। সিমিলারলি পার্টিকেল ফিজিক্সেও আমরা দুখানা ছোট স্টেট থেকে একটা বড় স্টেট বানাতে পারবো বাই ইন্ট্রোডিউসিং দ্য ক্লেবস গর্ডন কোফিশিয়েন্ট। এখানে তোমাদের ক্লেবস গর্ডন কোফিশিয়েন্টের যা কনসেপ্ট, এখানেও তোমাদের ক্লেবস গর্ডন কোফিশিয়েন্টের সেম কনসেপ্ট। ওই জন্য বলছি ক্লেবস গর্ডনটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ক্লেবস গর্ডন যদি না পড়ো তাহলে তোমাদের যে কোশ্চেনগুলো তোমাদের করতে অসুবিধা হবে ওটা হচ্ছে তোমাদের স্ক্যাটারিং ক্রস সেকশনের সঙ্গে ক্লেবস গর্ডন কোফিশিয়েন্টে কিন্তু একদম ডাইরেক্ট রিলেশন আছে। সুতরাং তুমি যদি ক্লেবস গর্ডন কোফিশিয়েন্ট ফর্ম করতে না পারো তোমাদের কিন্তু CSIR নেটে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের হাতছাড়া হয়ে যাবে। মোটামুটি এখন কিন্তু স্ক্যাটারিং ক্রস সেকশন থেকে একটা কোশ্চেন মোটামুটি দিয়েই থাকে, ঠিক আছে? সো ওই জায়গাগুলো জাস্ট দেখতে হবে। হ্যাঁ, ওকে ফাইন। নেক্সট এবার আমরা চলে আসছি যে কোয়ান্টাম মেকানিক্সে আমরা এই সিমেট্রিকে কী করে ইন্ট্রোডিউস করব। তো কোয়ান্টাম মেকানিক্সে আমরা সিমেট্রিকে ইন্ট্রোডিউস করব বাই ইন্ট্রোডিউসিং ইউনিটারি অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে আমরা একটা সিমেট্রিকে রিপ্রেজেন্ট করব বাই ইন্ট্রোডিউসিং ইউনিটারি অপারেটর। আমরা জানি একটা ইউনিটারি অপারেটরের প্রপার্টি হচ্ছে তোমাদের ইউ ড্যাগার ইউ সমান হচ্ছে I, এবং আমরা এই ইউনিটারি অপারেটরটাকে ডিফাইন করবো কী করে? না ইউ ইকুয়াল টু সাম আইডেন্টিটি এলিমেন্ট I প্লাস, বুঝতেই পারছো ইউনিটারি অপারেটর যেহেতু তাহলে এর মধ্যে অবশ্যই একটা কমপ্লেক্স কোয়ান্টিটি থাকতে হবে। দ্যাট ইজ আমরা এখানে ইন্ট্রোডিউস করছি I, ইপসাইলাম অ্যান্ড G। এইভাবে আমরা একটা ইউনিটারি অপারেটরকে রিপ্রেজেন্ট করি। ইউটা হচ্ছে তোমাদের আইডেন্টিটি এলিমেন্ট প্লাস I মানে হচ্ছে √1, ইপসাইলাম ইজ আ ভেরি স্মল কোয়ান্টিটি অ্যান্ড G ইজ দ্য জেনারেটর। এই জিনিসটা কি আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। প্রত্যেকটা সিমেট্রিতে আমি কি বললাম, সিমেট্রিকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে রিপ্রেজেন্ট করব একটা ইউনিটারি অপারেটর দিয়ে। যে ইউনিটারি অপারেটরটা কেমন দেখতে হবে? ইউ ইকুয়াল টু সাম আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস I ইপসাইলাম ইজ এ ভেরি স্মল কোয়ান্টিটি, এবং G মিনস হচ্ছে একটা জেনারেটর, যেটা হচ্ছে একটা সিমেট্রিকে জেনারেট করে। যেমন দেখো কে হচ্ছে জেনারেটর, ফার্স্টে বোঝো কাকে আমি জেনারেটর বলবো। জেনারেটর হচ্ছে সেই জিনিসটাই যে জিনিসটা কোনো একটা সিমেট্রির করেসপন্ডিং কনজার্ভ কোয়ান্টিটি। যেমন ধরো যখন আমি বললাম ট্রান্সলেশনালি সিমেট্রিক হলে আমরা জানি লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে। তাহলে লিনিয়ার মোমেন্টাম ইজ দ্য জেনারেটর অফ ট্রান্সলেশন। বুঝতে পারলে? যে কোয়ান্টিটিটা কনজার্ভ থাকবে সেটাই হচ্ছে জেনারেটর। যে কোয়ান্টিটিটা কনজার্ভ থাকবে সেইটাই হচ্ছে তোমাদের জেনারেটর। এবং জেনারেটর তোমাদের কিন্তু গ্রুপ থিওরিতেও আছে। গ্রুপ থিওরিতে তোমাদের কিন্তু আমি জেনারেটর পড়াবো। হ্যাঁ,
তাহলে যে কোয়ান্টিটিটা কনজার্ভ থাকে সেটাই হচ্ছে তোমাদের জেনারেটর। লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে ইন ট্রান্সলেশন, তাহলে লিনিয়ার মোমেন্টাম ইজ দ্য জেনারেটর অফ দ্য ইয়ে। ঠিক সিমিলারলি রোটেশনাল মোশনে তোমার জেনারেটর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেখানে টাইম কনস্ট্যান্ট সেখানে জেনারেটর হচ্ছে হ্যামিল্টনিয়ান, কারণ আমরা জানি যে টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের হ্যামিল্টনিয়ানটা রিমেন্স দ্য কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে যেটা কনজার্ভ কোয়ান্টিটি ওটাই হচ্ছে কি তোমাদের জেনারেটর। ওকে, তাহলে আমি কী পেলাম, ইউ সমান আমি পেলাম আই প্লাস আই ইপসাইলাম জি। ওকে, এবার তুই ভাবো, তাহলে আমি যদি ডিফাইন করি ইউ ইকুয়াল টু আই প্লাস আই ইপসাইলাম জি, আবার আমি জানি যদি এটা একটা ইউনিটারি অপারেটর হয় তাহলে ইউ ড্যাগার ইউ সমান হতে হবে আই, তাহলে ইউ এর জায়গাতে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইউ ড্যাগার ইজ ইকুয়ালস টু আই, এখানে যেহেতু একটা সাম কমপ্লেক্স নাম্বার আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ আই ইপসাইলাম জিটা আমি বললাম জি ড্যাগার। ঠিক আছে, কারণ জিটা হচ্ছে একটা মানে অপারেটার, একটা মানে জেনারেটার, তার যদি ড্যাগার নেই তাহলে এখানে তো তোমার তাহলে একটা জি ড্যাগার চলে আসবে। তাহলে বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে কী পাচ্ছি আমি, আই মাইনাস আই ইপসাইলাম জি ড্যাগার দ্যাট মাল্টিপ্লাইড বাই আই প্লাস আই ইপসাইলাম জি ইজ ইকুয়ালস টু আই। আইয়ের সঙ্গে আই মাল্টিপ্লাই করলে আই চলে আসছে, প্লাস আই ইপসাইলাম তুমি যদি কমন নিয়ে নাও তাহলে আই ইপসাইলাম জি, কারণ আই ইপসাইলাম জি, কারণ ওকে তুমি জাস্ট আই দিয়ে মাল্টিপ্লাই করছো, তাই আই 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 মানে তো 1, মাইনাস চলে আসছে আই ইপসাইলাম জি ড্যাগার প্লাস সাম টার্ম কনসিস্টিং অফ ইপসাইলাম স্কোয়ার, কারণ এখানে তুমি একটা ইপসাইলাম স্কোয়ার পাচ্ছ, এটা মানে হচ্ছে সাম আদার টার্মস যাকে আমরা অ্যাকচুয়ালি নেগলেক্ট করতে চলেছি। তাহলে আমি পেয়ে যাচ্ছি সাম আই, তাহলে আমার বোথ সাইড থেকে আই আই কেটে গেল, তাহলে আমি কী পেলাম, আই ইপসাইলাম জি মাইনাস জি ড্যাগার ইকুয়াল টু হতে হবে 0, তো আমি এখান থেকে বলতে পারি কি জি ইকুয়াল টু হচ্ছে জি ড্যাগার। বুঝতে পারলে, তো আমি কী পেলাম, জি মানে যা জি ড্যাগার মানেও তাই। বুঝতে পারলে, তো আমার জেনারেটরটা হচ্ছে কি, জেনারেটরটা হচ্ছে হারমিশিয়ান ইন ক্যারেক্টার, জেনারেটরটা হচ্ছে হারমিশিয়ান ইন ক্যারেক্টার, জি ইকুয়াল টু হতে হবে জি ড্যাগার। ওকে, আচ্ছা, এবার এই আমি যদি বলি যে সাম অবজারভেবল কোয়ান্টিটি, suppose we claim that an observable quantity মানে যাকে আমরা অ্যাকচুয়ালি অপারেটর বলে থাকি, অবজারভেবলগুলোকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে একটা অপারেটর বলে থাকি। সাপোজ উই ক্লেম দ্যাট অ্যান অবজারভেবল কোয়ান্টিটি এ remains invariant under unitary transformation। যদি আমি ক্লেম করি ইউনিটারি ট্রান্সফরমেশন, তাহলে ধরা যাক এ অপারেটরটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে এ প্রাইম হলো, তাহলে এ প্রাইম ইকুয়াল টু আমি তাহলে বলতে পারি একটা ইউনিটারি মানে ট্রান্সফরমেশন কেমন দেখতে হয়, সেটা হবে ইউ, তারপরে হবে এ, তারপরে হবে ইউ ড্যাগার, এটা হচ্ছে আমাদের এ প্রাইম। তাহলে এ প্রাইম ইকুয়াল টু হতে হবে ইউ এ ইউ ড্যাগার। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও, তাহলে আমরা যদি ক্লেম করি যে সাপোজ উই ক্লেম দ্যাট অ্যান অবজারভেবল কোয়ান্টিটি এ রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার ইউনিটারি ট্রান্সফরমেশন, তাহলে তার কন্ডিশনটা কী হতে হবে, ওটা আমরা এখন দেখব। তাহলে এ প্রাইম ইকুয়াল টু আমি তাহলে বলতে পারি, সাপোজ আমি একটা এর একটা ইউনিটারি ট্রান্সফরমেশন করেছি, তাহলে এটা তোমার চেঞ্জ হয়ে গিয়ে এ প্রাইম হয়ে যাবে, এ প্রাইম ইকুয়াল টু ইউ এ ইউ ড্যাগার। তাহলে ইউটাকে তুমি ডিফাইন করো আই প্লাস আই ইপসাইলাম জি অ্যান্ড দেন অফকোর্স এ, অ্যান্ড ইউ ড্যাগার মিনস আই মাইনাস আই ইপসাইলাম জি ড্যাগার, বাট আমি একটু আগে দেখলাম জি ড্যাগার মানে যা জি মানে তাই, তাহলে কী হবে, এটা হবে। ওকে, তাহলে এবার জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করো, তাহলে আই ইন্টু এ ইন্টু আই, তাহলে কী হবে এ, আই মানে 1 ইন্টু এ ইন্টু 1, তাহলে কত হবে 1, তারপরে মাইনাস, দেখো এখানে 1 আছে, 1 ইন্টু এ ইন্টু মাইনাস আই ইপসাইলামটা কনস্ট্যান্ট, তার জন্য আমি বললাম মাইনাস আই ইপসাইলাম এ জি এবং জি এর মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ করবে না, প্লাস এখানেও তাই হবে আই ইপসাইলাম জি এ প্লাস সাম কনস্ট্যান্ট ইপসাইলাম স্কোয়ার, এখানে আমরা আবার নেগলেক্ট করলাম। ঠিক আছে, বিকজ ইপসাইলাম ইটসেলফ ইজ আ ভেরি স্মল কোয়ান্টিটি,
তাহলে তুমি যদি তার হোল স্কোয়ার করো তাহলে সেটা আরও ছোটো হয়ে যাবে। তাহলে দেখো যদি আমাকে এ প্রাইম আমি তাহলে পেলাম এ মাইনাস কত পেলাম বা এ প্লাস আই ইপসাইলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জি এ মাইনাস এ জি, তার মধ্যে পেলে এ প্রাইম ইকুয়াল টু এ প্লাস আই ইপসাইলাম জি এর সঙ্গে এ এর কমিউটেটর। এখন আমি কি বলছি, এখন আমি ক্লেম করছি, সাপোজ উই ক্লেম দ্যাট অ্যান অবজারভেবল কোয়ান্টিটি রিমেন্স ইনভ্যারিয়েন্ট। ইনভ্যারিয়েন্ট কথাটা মানেটা হচ্ছে এ প্রাইম ইকুয়াল টু এ হতে হবে, আর এ প্রাইম ইকুয়াল টু যদি এ হতে হয় তাহলে এই কোয়ান্টিটিটাকে আমাকে শূন্য হতে হবে, আর এই কোয়ান্টিটিটা শূন্য হওয়া মানে হলো জি এর সঙ্গে এ কে কমিউট করতে হবে। তাহলে আমি এখান থেকে কি বললাম, তার মানে কোনো একটা অবজারভেবল কোয়ান্টিটিকে যদি আন্ডার ইউনিটারি অপারেশন যদি ইনভ্যারিয়েন্ট থাকতে হয় তাহলে সেই অবজারভেবল কোয়ান্টিটিটাকে ওর জেনারেটরের সঙ্গে কমিউট করতে হবে। তার মানেটা হচ্ছে ওই অবজারভেবল কোয়ান্টিটিটাকে তার যে জেনারেটর তার সঙ্গে কমিউট করতে হবে। তার মানে এ মাস্ট কমিউট উইথ জি, এ মাস্ট কমিউট উইথ জি, জি এর সঙ্গে কমিউট করতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমি ওকে বলতে পারবো না যে ওই কোয়ান্টিটিটা ইনভ্যারিয়েন্ট। বুঝতে পারলে? তাহলে এ মাস্ট কমিউট উইথ জি। বুঝতে পারলে? আচ্ছা ফার্স্ট লেখো যে এত পর্যন্ত সবাই বুঝতে পেরেছো না, লেখো এত পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই বলো। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা এবার তুই ভাবো যে এই যে আমি বললাম যে জি কমা এ ইকুয়াল টু জিরো, এখানে এটা কি, এটা হচ্ছে একটা ডাইনামিক্যাল ভ্যারিয়েবল। দিস এ ক্যান অলসো বি হ্যামিল্টনিয়ান, হতেই পারে, কারণ হ্যামিল্টনিয়ানও হচ্ছে একটা ডাইনামিক্যাল ভ্যারিয়েবল, হতেই পারে। তাহলে একটা ইন্টারেস্টিং কেস হতে পারে যখন তুমি জি কমা এইচ ইকুয়াল টু জিরো বলবে, বুঝলে? সো তাহলে আমি কী বলতে পারি, জি এর সঙ্গে যদি এইচ যদি আমার কমিউট করে যায় তার মানে কী বলতে পারি, তাহলে বলতে পারি তোমার হ্যামিল্টনিয়ান ইজ কনস্ট্যান্ট অফ, হ্যামিল্টনিয়ান উইল বি কনস্ট্যান্ট অফ মোশন, তাই তো? হ্যামিল্টনিয়ান উইল বি কনস্ট্যান্ট অফ মোশন, ঠিক আছে? তার মানে ইন জেনারেলি যখন তোমার জি এর সঙ্গে এ যখন তোমার ইয়ে করবে তখন এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট অফ মোশন হয়ে যাবে। তো এটা তোমার যদি এইচ হয়ে যায় তাহলে এইচটা উইল বি কনস্ট্যান্ট অফ মোশন, মানে হ্যামিল্টনিয়ান উইল বি কনস্ট্যান্ট অফ মোশন। বুঝতে পারলে? তাই এইগুলোকে আমরা কী বলবো না, সিমেট্রি, যেখানে তোমার হ্যামিল্টনিয়ানটা মানে এমন একটা তোমার ইয়ে করলে, ট্রান্সফরমেশন করলে যে ট্রান্সফরমেশনে আমাদের হ্যামিল্টনিয়ানটা রিমেন্স ইনভ্যারিয়েন্ট, তাকে আমরা কি বলবো না, সিমেট্রি ট্রান্সফরমেশন। সিমেট্রি, স্যার হ্যাঁ বলো। স্যার এইচ এর সাথে কমিউট করলে তাহলে ওই কোয়ান্টিটিটাকে কনস্ট্যান্ট অফ মোশন বলা হয়, মানে এখানে জিটাকে কনস্ট্যান্ট অফ মোশন বলা হবে বোধহয়। ও হ্যাঁ, সরি, মানে ও সরি, হ্যাঁ জেনারেটর, হ্যাঁ রাইট, জি উইল বি কনস্ট্যান্ট অফ মোশন, ঠিক আছে? তাহলে জি কমা এইচ যদি জিরো হয় তাহলে জি ইকুয়াল টু হবে কনস্ট্যান্ট অফ মোশন। একদম ঠিক বলেছো। তো একটুখানি আমাদের এই যে সমস্ত ভুলভ্রান্তিগুলো হলে আমাকে একটুখানি বলবে, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। ওকে, সো আমি অনেক সময়তেই মানে ফ্লোতে অনেক কিছু বলে যাই, তো মাঝখানে হয়তো একটা দু হয়তো এরকম মানে মিস্টেকও হয়ে যেতে পারে। তো এই ধরনের ট্রান্সফরমেশন আমরা কী বলবো, সিমেট্রিক ট্রান্সফরমেশন। তো আমরা লাস্ট একটা এক্সাম্পল নিয়ে আজকের জন্য ক্লাসটা আমরা শেষ করবো। সেটা হচ্ছে যে আমরা দেখব যে যখন একটা মানে ট্রান্সলেশন ইন স্পেস হয় তখন কী হয়। ট্রান্সলেশন ইন স্পেস আমি একটু আগে বললাম যে ট্রান্সলেশন ইন যদি স্পেস হয় তাহলে অফকোর্স আমাদের জেনারেটর হওয়া উচিত কে, লিনিয়ার মোমেন্টাম। কারণ যখন তুমি ট্রান্সলেশন ইন স্পেস করছো তার মানে সিস্টেমটা হচ্ছে ট্রান্সলেশনালি ইনভ্যারিয়েন্ট যদি থাকে তাহলে আমাদের কনস্ট্যান্ট কোয়ান্টিটি উইল বি দ্য লিনিয়ার মোমেন্টাম। হ্যাঁ লিখো, ট্রান্সলেশন ইন স্পেস কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক বলেছো? ওকে, ধরা যাক আমার কাছে দুটো ফ্রেম অফ রেফারেন্সেস আছে, একটা হচ্ছে তোমাদের এস ফ্রেম আর একটা হচ্ছে তোমার এস প্রাইম ফ্রেম। এই হচ্ছে তোমাদের এস ফ্রেম যার অরিজিনটা হচ্ছে তোমাদের জিরোতে। তুমি এস ফ্রেমটাকে রো ডিস্টেন্স শিফট করেছো, রো ডিস্টেন্স ট্রান্সলেশন করেছো, তখন এস ফ্রেমটা চলে এসছে এস প্রাইম ফ্রেমে আর এর অরিজিনটা হয়ে গেছে ও প্রাইম। হাউএভার এখানে তুমি যে ট্রান্সলেশনটা দিয়েছো এই ট্রান্সলেশনটা দেওয়ার ফলে এর ফিজিক্যাল প্রপার্টির কিচ্ছু চেঞ্জেস হয়নি। তাহলে বলতে পারি সিস্টেমটা তার মানে ট্রান্সলেশনালি ইনভ্যারিয়েন্ট। ট্রান্সলেশনালি ইনভ্যারিয়েন্ট আমি তখনই বলবো যখন ট্রান্সলেশন দেওয়ার পরেও তার ফিজিক্যাল প্রপার্টিসগুলো আনচেঞ্জ থাকবে।
তুমি জাস্ট একটা শিফট করেছো, আমরা যেভাবে সেই হয় না, আমরা একটা অরিজিনকে আমরা আরবিট্রারিলি শিফট করে দিই, এখানেও এক্স্যাক্টলি তুমি ওই একই জিনিস করেছো, তাতে তোমার ফিজিক্যাল প্রপার্টিজের কিচ্ছু তোমার চেঞ্জেস আসেনি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ধরা যাক এই পজিশনে যদি আমার ওয়েভ ফাংশন থাকে সাই অফ এক্স, তো এই পজিশনে আমাদের ওয়েভ ফাংশনটা হচ্ছে সাই প্রাইম অফ এক্স প্রাইম, যেখানে এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস রো। তাহলে আমি বলতেই পারি যে সাই অফ এক্স ইকুয়াল টু সাই প্রাইম অফ এক্স প্রাইম, কারণ ফিজিক্যাল প্রপার্টিজ কিচ্ছু আলাদা হয়নি। আর ফিজিক্যাল প্রপার্টিজ যদি আনচেঞ্জ থাকে, তাহলে আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সে ফিজিক্যাল প্রপার্টিজগুলোকে ডিটারমাইন করার জন্য থাকে ওয়েভ ফাংশন, তাহলে ওয়েভ ফাংশনটাও তোমার আনচেঞ্জ থাকবে, এটা কমন সেন্স। তাহলে আমি বলতে পারি সাই অফ এক্স, তার মানে সাই প্রাইম, তার মানে সাই অফ এক্স তুমি বলতে পারো সাই প্রাইম অফ এক্স মাইনাস রো, বা তুমি এটাকে তুমি যদি ইনভার্স ট্রান্সফরমেশন করো, সাই অফ এক্স ইকুয়াল টু সাই প্রাইম এক্স মাইনাস রো, এটা মানেই হচ্ছে সাই প্রাইম অফ এক্স, এটা ঠিক যেভাবে আমরা সেই লোরেঞ্জ ট্রান্সফরমেশন করতে মনে আছে একটা থেকে আরেকটা, সাই প্রাইম অফ এক্স মানেই হচ্ছে তুমি বলতে পারো সাই অফ এক্স প্লাস রো। তাহলে সাই প্রাইম অফ এক্স মানে কত, সাই অফ এক্স প্লাস রো। এবার আমরা এইটাকে আমরা এক্সপানশন করব, যেহেতু রো হচ্ছে আ ভেরি স্মল কোয়ান্টিটি, তাহলে আমরা কী পাচ্ছি, সাই প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু সাই অফ এক্স প্লাস রো। তুমি যদি এটাকে এক্সপানশন করো তাহলে কী চলে আসছে, সাই অফ এক্স প্লাস রো ডি সাই বা ডেল সাই, রো ডেল সাই ডেল এক্স প্লাস, আর আমি এক্সপানশন করছি না, কারণ তুমি যত এক্সপানশন করবে রোটা তুমি এমনিতেই রোটা খুব ছোটো কোয়ান্টিটি, এর পরেতে রো স্কোয়ার রো কিউব আসবে, ওটা আরও ছোটো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি কী পাচ্ছি, সাই প্রাইম এক্স ইকুয়াল টু আমি পাচ্ছি সাই এক্স কমন নিয়ে নাও, তাহলে বা বলতে পারো 1 প্লাস রো ডেল অফ এক্স ইন্টু সাই অফ এক্স, বুঝতে পারছো? তাহলে সাই প্রাইম অফ এক্স তুমি কী পেলে, 1 প্লাস রো ডেল অফ এক্স অফ সাই এক্স। ওকে, তুমি এটাকে তুমি লেখো এইভাবে 1 প্লাস আই ইন্টু, কারণ আমরা জানি এটাকে দ্যাট দিস অপারেটর মাস্ট বি আ ইউনিটারি অপারেটর, বুঝতে পারছো, এটা অপারেট করছে সাই এক্সের ওপরে, এবং আমি একটু আগে বললাম দিস অপারেটর মাস্ট বি আ ইউনিটারি অপারেটর, এবং ইউনিটারি অপারেটর হতে গেলে দিস মাস্ট বি ইকুয়াল টু 1 প্লাস রো ডেল এক্স, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 1 প্লাস আই ইপসাইলাম ইন্টু জি। আমরা একটু আগে দেখলাম যে এই অপারেটরটা দ্যাট মাস্ট বি 1 প্লাস আই ইপসাইলাম ইন্টু জি, তো আমরা সেজন্যই একটা জোর জবরদস্তি আমরা আই নিয়ে এলাম, তাহলে আমরা চলে আসছে আই রো ইন্টু জি এক্স, এখানে রোটা হচ্ছে ইপসাইলাম, রোটা হচ্ছে আমাদের ইপসাইলাম, দ্যাট মাল্টিপ্লাইড বাই কী হবে না, সাই অফ এক্স। ওকে, বুঝতে পারলে? তাহলে আমরা তাহলে রো ডেল এক্সের জায়গাতে আমরা লিখলাম আই রো ইন্টু জি এক্স। ওকে, এবার আমরা কী দেখতে পাচ্ছি, আমি এখানে তাহলে জিএক্সকে আমি তাহলে কীভাবে ডিফাইন করলাম, জিএক্সকে আমি ডিফাইন করলাম, দেখো জিএক্স মানে হচ্ছে মানে আই ইন্টু জিএক্সকে আমি ডিফাইন করলাম ডেল অফ এক্স, তাহলে অফকোর্স জিএক্সকে আমি ডিফাইন করলাম মাইনাস অফ আই ডেল অফ এক্স। এবার আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে আছে পিএক্স মানে হচ্ছে মাইনাস আই এইচ কাট ডেল এক্স, তাহলে একটা কাজ করি না, এখানে ওপরে এইচ কাট দিয়ে গুণ করি, নিচে এইচ কাট দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি মাইনাস আই এইচ কাট ডেল অফ এক্স বাই এইচ কাট, তাহলে আমি পেয়ে যাচ্ছি মাইনাস অফ প্লাস অফ পিএক্স বাই এইচ কাট। তাহলে বুঝতে পারলে, তাহলে জেনারেটর কী হলো, জেনারেটর হলো আমাদের লিনিয়ার মোমেন্টাম। দেখো জিএক্স মানে হচ্ছে পিএক্স বাই এইচ কাট, তাহলে এখানে আমরা জিএক্সের জায়গাতে লিখতে পারবো কি, তাহলে আমি বলতে পারি সাই প্রাইম এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস আই রো জিএক্স মানে হচ্ছে পিএক্স বাই এইচ কাট, পিএক্স বাই এইচ কাট দ্যাট মাল্টিপ্লাইড বাই সাই এক্স। তাহলে আমাদের কে হলো, আমাদের ট্রান্সলেশনটাকে কে জেনারেট করলো লিনিয়ার মোমেন্টাম। তাহলে আমরা কি বলতে পারি, লিনিয়ার মোমেন্টাম ইজ দ্য জেনারেটর, একদম প্রুফ করা যায়, বুঝলে, একদম প্রুফ করে দিলাম তোমাকে আমি যে সত্যিই যে মানে ট্রান্সলেশনাল সিস্টেমের জন্য যে জেনারেটরটা অফকোর্স একটা লিনিয়ার মোমেন্টামই হতে পারে, তুমি একদম খাতায় কলমে তোমাকে আমি একদম করে পুরো দেখিয়ে দিলাম যে সত্যিই হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ইজ দ্য জেনারেটর অফ দ্যাট মোশন। ঠিক আছে, বুঝতে পারলে? তো এখানে লেখো যে হিয়ার লিনিয়ার momentum generates the infinitesimal translation. Here linear momentum is the generator of infinitesimal
of infinitesimal translation. ওকে, ঠিক আছে, বলো এত পর্যন্ত বুঝতে পারলি কিনা বলো, ওকে হ্যাঁ কিনা, এত পর্যন্ত ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, ঠিক আছে, ব্যাস তাহলে আবার কি